এই ভদ্রলোক তার ৮৬ বছর বয়সে অস্থির হয়ে গেছে, পাগল হওয়ার মতো অবস্থা। মানুষ যখন এত তেল মারে তখন মানে তেলের কথা শুনলে আপনাকে ধরেন, এই যে আপনার মতো একজন সুস্থ মানুষ লন্ডনের রাস্তায় ৪-৫ জন লোক আধা ঘন্টার মধ্যে পাগল বানায় ফেলতে। একটা কোনো বাঘ বা সিংহ বাঁচতেছে না, পাশের বাড়ির জমির উদ্দিনের বাড়িতে আক্রমণ করে সে ২টা মুরগি চুরি করে নিয়ে গেছে। আপনার কি মনে হয় সুন্দরবনের শরণখোলা রেঞ্জে অসংখ্য মুরগির খামার আছে, ২-৪টা বাঘ কি সেখানে গিয়ে ক্ষুধার যন্ত্রণায় কিছু মুরগি চুরি করতে পারতো না? ওই ১.৫ ঘন্টা রুমের মধ্যে বসে বসে তারা কি করছে, কি কথা বলছে, এখন পর্যন্ত আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ দিয়ে, তার পবিত্র জবান দিয়া তিনি কি বলেছেন যে ওই যুবকের সঙ্গে আমি রাজনীতিবিদ ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আমার এই কথা হয়েছে? উনি তো বলেননি। এখন সবার মনে হচ্ছে যে ওরে বাবা, ডক্টর ইউনূস বিশাল ব্যাপার, ডক্টর ইউনূসের কথা মতো নাসা চলে, ডক্টর ইউনূসের কথা মতো স্টারলিংকের যে স্যাটেলাইট সেটা ঘোরাফেরা করে, ডক্টর ইউনূস যেভাবে বলে ওভাবে টেমস নদীর পানি আসা যাওয়া করে। তো এরকম আমাদের মধ্যে এখন অনেক লোক, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা ভক্ত, তারা ওই শেখ হাসিনাকে জমানাতে শেখ হাসিনার ভক্তরা তাকে যেভাবে পূজা করতেন, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েও তার ভক্তরা কিন্তু ওইভাবে পূজা করছেন। তার লোকেরা বলছেন এ সাক্ষাৎ অলি, তার লোকেরা বলছেন এই লোকেরা দেখলে গুনাহ মাফ হয়, তার লোকেরা বলছেন যে নবী রাসূল যেভাবে এই দুনিয়াতে আল্লাহ বিশেষভাবে আলাদা তৈরি করে, স্পেশালি ডিজাইনড, হ্যাঁ, এবং স্পেশালি বিল্ড নবী এবং রাসূলকে এইরকম আলাদাভাবে তৈরি করে এই বাংলাদেশের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে কথা বলে ইমানও থাকবে না, এখানেও থাকবে না। এই কথা তো হচ্ছে আমাদের দেশে। এই ধরনের কথা তো আসলে শেখ হাসিনার সম্পর্কে বলা নেই। শেখ হাসিনাকে দুই একজন হজরত বলেছে, শেখ হাসিনাকে দুই একজনে অলি আল্লাহ বলেছে, ওই পর্যন্ত। কিন্তু আল্লাহ নিজ হাতে নবী রাসূলের মতো শেখ হাসিনাকে তৈরি করেছে, এইরকম কথা তো কেউ বলে নাই। সে কথা তো এখন ডক্টর ইউনূসকে নিয়ে বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? এর কারণ হলো ওই যে আমরা যে দীর্ঘদিন মানুষকে পুজো করতে শিখেছি, মানুষের সাথে মাথা নোয়াতে শিখেছি, এটাকে আরবিতে বলা হয় এজাহারে তাজাল্লুল। এজাহারে তাজাল্লুল অর্থাৎ আপনি যদি 10 বছর হঠাৎ করে একটা ইঁদুর পূজা করেন, ইঁদুরকে পূজা করেন, ইঁদুরের কাছে মাথা নোয়ান, এরপর ধরেন আপনি ইমান হলেন, মুসলমান হলেন, হলেন, অল অন এ সাডেন গভীর রাতে যদি আপনি দেখেন আপনার সামনে একটা ইঁদুর আসছে, আপনি কিন্তু হুড়মুড় করে গিয়ে এটা সেজদা বসাই দিবেন। এটা হলো এই যে মানুষের মধ্যে আত্মসমর্পণ করার যে প্রবৃত্তি, এটাকে বলা হয় এজাহারে তাজাল্লুল। তা আমাদের এই মানুষদের মধ্যে, বাংলাদেশের মধ্যে এজাহারে তাজাল্লুল এত বেশি যে তারা এখন সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আকাশের কেউ চাঁদ বানাচ্ছে, কেউ তারা বানাচ্ছে, কেউ মোমের পুতুল বানাচ্ছে, কেউ মাথায় করে নাচছে। এত নাচানাচিতে এই ভদ্রলোক তার ৮৬ বছর বয়সে অস্থির হয়ে গেছে, পাগল হওয়ার মতো অবস্থা। মানুষ যখন এত তেল মারে তখন মানে তেলের কথা শুনলে আপনাকে ধরেন, এই যে আপনার মতো একজন সুস্থ মানুষ লন্ডনের রাস্তায় ৪-৫ জন লোক আধা ঘন্টার মধ্যে পাগল বানায় ফেলতে পারে। আধা ঘন্টার মধ্যে আপনাকে যদি খালি গালাগালি করে আপনি পাগল হয়ে যাবেন। আবার ৫-৬ জন লোক আপনাকে যদি প্রশংসা করে আপনাকে মেরিলিন মনরো বানাই দিতে পারে, যে আরে ম্যাডাম কি আশ্চর্য, মেরিলিন মনরো কি ছিল, আপনার পায়ের ধুলাও ছিল না। এই হলো মানুষের মন। তো এরকম ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে ওই যে সমস্ত কথাবার্তা তেলবাজি করছে, করে এই ভদ্রলোকরা আসলে কেউ কাজ করতে দিচ্ছে না, কাজ করতে পারছেন না। হ্যাঁ, তিনি আসলে কাজ করতে পারছেন না। কেউ ভয় দেখাচ্ছেন, কেউ প্রশংসা করছেন, কেউ আকাশে তুলছেন, কেউ মাটিতে নিচে নামাচ্ছেন। মানে সে যা, সেটা সে বুঝতে পারছে না। তার শত্রুরা তাকে একেবারে মাটির নিচে নামে আজই তোমাকে একেবারে শেষ করে দেবো, আমরা একটা খোঁচা দিলে, ধাক্কা দিলে ১ মিনিট টিকতে পারবে না। এরপর তাকে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার পরে বলে যে ও মাই গড, এ তো নড়ে না, তখন একটা সমস্যা হয়ে যায়। আবার যখন যারা মনে করে যে এই আল্লাহ আকাশ থেকে আজকে IMF থেকে ১,০০০ কোটি টাকা নিয়ে আসবে, কালকে ব্যাংক ভরে ফেলবে, পরশুদিন এই বাংলাদেশের ডলারের বন্যা বয়ে যাবে, যখন টাকা আসে না, ও মাই গড, সেই লোকজন বলে যে আল্লাহ কি হলো, তারা বাকি কাজকর্ম বন্ধ করে দেয়। টোটাল জিনিসটাকে বলা হয় এটা ইলিউশন। তো এই ইলিউশনের মধ্যে হাসিনা পরবর্তী যে জমানা, এটাকে একটা ঘোরের মধ্যে আমরা কাটিয়ে দিলাম 10 মাস। এই 10 মাসের মধ্যে আমাদের অর্থনীতিতে অনেকগুলো গর্ত তৈরি হয়েছে, রাজনীতিতে অনেকগুলো অবিশ্বাস তৈরি হয়েছে, সন্দেহ তৈরি হয়েছে, এবং এটা এখন এই জিনিসগুলো রীতিমতো প্রতিহিংসার পর্যায়ে চলে যাচ্ছে। এই হলো বাস্তবতা। এর বাইরে যে সমস্ত কথাবার্তা হচ্ছে সেগুলো জাস্ট আমার কাছে মনে হয় বোগাসবো। এখানে আমার কাছে মনে হলো যে রাজনীতিতে গত কয়েক মাসে যা কিছু ঘটছে, এখানে হাইড অ্যান্ড সিক, লুকানোর, একে অপরকে ঠকানোর যে একটা প্রবণতা, সেই প্রবণতাটাই আমি দেখেছি। এখানে কারোর মধ্যে অনেস্টি দেখিনি। আপনি যদি ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস আর জনাব তারেক রহমান সাহেব সত্যিকার অর্থে আন্তরিকতা নিয়ে একটা বৈঠক করবেন,
তো সেই বৈঠকের এজেন্ডা কি? সেটা তো আগে বলবেন। তো তারা তো সেটা বলেননি। রাজনীতিতে এবং প্রকাশ্য জিনিসে আসলে ট্রান্সপারেন্ট হতে হয়, স্বচ্ছ হতে হয়। আর গোপন যেটা হয় সেটা হলো প্রণয়, প্রেম, ভালোবাসা, পরকীয়া। রাতের আঁধারে হয় চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, ভূত, প্রেত, এই সমস্ত বাটি চালান। তো গোপন আসলে কোনো জিনিস ভালো নয়। আর রাজনীতিতে গোপন হলো একেবারে নিষিদ্ধ একটা জিনিস। রাজনীতিতে রাজা কি কখনো গোপনে কোনো কাজ করেনি? আপনি কোনো বাঘকে আপনি শিয়ালের মতো গোপনে চুরি করতে দেখছেন যে একটা মুরগি চুরি করে আসি, আজকে খুব ক্ষুধা লাগছে। হ্যাঁ, তো এখন ক্ষুধার যন্ত্রণায় একটা কোনো বাঘ বা সিংহ বাঁচতেছে না। পাশের বাড়ির জমির উদ্দিনের বাড়িতে আক্রমণ করে সে ২ টা মুরগি চুরি করে নিয়ে গেছে। আপনার কি মনে হয় সুন্দরবনের শরণখোলা রেঞ্জে অসংখ্য মুরগির খামার আছে। ২-৪ টা বাঘ কি সেখানে গিয়ে ক্ষুধার যন্ত্রণায় কিছু মুরগি চুরি করতে পারতো না? আজ পর্যন্ত কোনো একটা বাঘ মুরগি চুরি করছে? কখনো করে নাই। কিংবা ১০-১২ টা শিয়াল একত্র হয়ে সে বলল যে, "আমি অনেকদিন যাবত মুরগি চুরি করতে পারি না। আমরা ১,০০০ শিয়াল একত্র হলাম। হয়ে আমরা একটা হরিণ শিকার করব। হরিণ শিকার করে আমরা আজকে একটা তাজা হরিণ খাবো।" আপনি সুন্দরবনের ইতিহাসে একটা সিঙ্গেল উদাহরণ দিতে পারবেন? প্রকৃতিতে এই ঘটনা নাই। বাঘ কখনো শিয়ালের মতো আচরণ করে না। শিয়াল কখনো হরিণ খায় না, খেতে পারে না। ওর কাজ হলো চুরি করা। তো এখানে আপনি আসছেন রাজা হতে। আপনি আসছেন রাজা হতে আ এবং একজন রাজা হতে চান, আরেকজন রাজা আছেন। এটা রিয়ালিটি। আপনি আধুনিকতা যাই বলেন না কেন, সেটা তো একেবারে সে সিংহাসন, রাজবাড়ি সবকিছু তো সেই সম্রাট আকবরের জমানার মতোই আছে। একটু পরিবর্তন হয়নি। তো রাজা কেন অন্য রাজার সাথে গোপনে কি মিলিত হবেন? একটা রুমের মধ্যে তারা ২ জনে, একটা বুড়া মানুষ আর একটা যুবক মানুষ। ১.৫ ঘন্টা ২ ঘন্টা গোপনে দরজা বন্ধ করে কথাবার্তা বলবেন। এটা একটা মানে খুব একটা আপত্তিকর না বিষয়টা? এবং সেখানে এমন কি কথা হইল যে এই কথা দুজনের মুখে ঠাডা পড়লেও কেউ বলতেছে না। এখন ওই ১.৫ ঘন্টা রুমের মধ্যে বসে তারা কি করছে, কি কথা বলছে এখন পর্যন্ত আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ দিয়ে তার পবিত্র জবান দিয়া তিনি কি বলেছেন যে ওই যুবকের সঙ্গে আমি রাজনীতিবিদ ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আমার এই কথা হয়েছে? উনি তো বলেননি। অথবা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধানের সঙ্গে আমার এই বিষয়ে কথা হয়েছে। জাতিকে আমি আশ্বস্ত করছি আমি হ্যাপি। I have a very good meeting, good understanding. I could rely on ডক্টর ইউনূস। আমি তার প্রতি নির্ভর করতে পারি। আমি জাতিকে আশ্বস্ত করতে চাচ্ছি। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, উনি কমিটমেন্ট করেছেন। এই কথাটা আমরা খসরু সাহেবের মুখ থেকে, খলিল সাহেবের মুখ থেকে শোনাতে হবে না। তারেক রহমান সাহেব কি কথা বলেছেন? এখন পর্যন্ত বলেননি। ফলে কি হলো? এই যে গোপন কি কথা তাহার সঙ্গে, কি কর্ম তাহার সঙ্গে, ওই রুমের মধ্যে তারা কি কথা বলেছেন, কি কর্ম করেছেন, এগুলো নিয়ে নানা রকম আপনার স্পেকুলেশন হতে পারে, প্রশ্ন আছে হতে পারে এবং এই কাজটা ভালো হয়নি। ইউনূস সাহেবের জন্য মন্দ হয়েছে এবং বিএনপির জন্য আরো মন্দ হয়েছে। দুজনের জন্য মন্দ হয়েছে এবং যার দায় এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে পোহাতে হচ্ছে আর এই যাকে বলা হয় তারেক রহমান সাহেবকে পোহাতে হচ্ছে, বিএনপিকে পোহাতে হচ্ছে। দিস ইজ ওয়ান পার্ট।